আজকে আমরা ঘুরতে এসেছি হাজারদুয়ারি, মানে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারিটা আছে সেখানে। আর আপাতত একটা আম বাগানে আমরা ঠাঁই নিয়েছি পিকনিক করার জন্য। এই মাত্র জাস্ট এসে পৌঁছালাম। আর আসার আগেরটা আমি ভেবেছিলাম কিছু কিছু শ্যুট করবো, হয়নি। কি ক্লান্ত কি জার্নি বল, আমরা এখনো খেতে পারিনি, খিদে পেয়ে গেছে আমাদের। তো টিফিন দিয়েছিল, টিফিন খেয়েছি, কিন্তু তবুও তো সেই ভোরবেলায় উঠেছি, সেজন্য খিদে পেয়েছে। তবে জায়গাটা ভারী সুন্দর। এখানে যে এত বড় বড় আম বাগান আছে সেটা আস্তে আস্তে দেখছিলাম। তো একটা আম বাগানে আমরা এখন পিকনিক করছি। আয় দিদি আয়, আমার ক্যামেরাম্যান কিন্তু দেখায়, বড্ড ক্লান্ত। খিদে পেয়েছে। পারো তো, জানি তো। এই দেখো ওইখানেও একটা পিকনিক হচ্ছে, দেখেছিস? চারিদিকে পিকনিক হচ্ছে আর আমরা একটু হেঁটে চলে বেড়াচ্ছি। এখানে একটা সামনে মসজিদ আছে, নামটা কি ভুলে গেলাম আমি। তো মসজিদের অপোজিটে যে আমবাগানটা আছে সেখানে আমরা আপাতত একটু রেস্ট নিচ্ছি। ও বেচারা ঘুরতে গেছিল, সবাই খেতে বসে পড়েছে। দাদু জলদি জল জল। আজকের ট্যুর প্রপোজালটাও আমি হঠাৎ করেই অ্যাকসেপ্ট করেছিলাম। ভেবেছিলাম চলো এমন একটা ঐতিহাসিক জায়গায় যখন যাওয়ার জন্য প্রপোজাল আসছে তখন একটু যাওয়াই যাক। আমি যদি নতুন কোনো জায়গায় যাই আর সেখানে যদি এরকম পুচকি পুচকি বন্ধু বান্ধবী থাকে, তাদের সঙ্গে আমার প্রথম ফ্রেন্ডশিপটা হয়। তাদের সঙ্গে ভাব জমিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আম বাগানটা ট্যুর করতে। আর এত সুন্দর একটা মনোরম আম বাগান আর গাছগুলোর গঠন এত সুন্দর যে কারো ইচ্ছে হবে একবার চড়ে বসি। তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে ফেলি। মসজিদ হাঁপিয়ে গেছি আমি। যেই আমবাগানটায় আমাদের পিকনিক হচ্ছিল সেটা ছিল ঠিক এই কাটরা মসজিদের অপোজিটে। তাই আমরা খাওয়া দাওয়া সেরে আমি আর আমার পুচকি মেয়েটা মিলে বেরিয়ে পড়লাম মসজিদ ভ্রমণে। মুর্শিদাবাদ মানেই হচ্ছে ঐতিহাসিক জায়গা, তবে যদি একটু ইতিহাস ঘাটা যায় দেখা যাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই কম বেশি ইতিহাস জড়িয়ে আছে। কোনটা বইয়ের এখানকার আমরা ক্যামেরায় তুলে নেবো না। মসজিদে আমরা প্রবেশ করেছি। মসজিদের প্রবেশের সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না। আমরা যখন এই কাটরা মসজিদে পৌঁছলাম তখন মোটামুটি বেলা 12:30 থেকে 1টা বেজে যাবে, কারণ আমাদের বীরভূম থেকে মুর্শিদাবাদ পৌঁছতে অনেকটা সময় লেগেছিল। কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার। মনে করা হয় এই মসজিদটি বাজারের মধ্যে অবস্থিত বলেই এর নাম হয়েছে কাটরা মসজিদ। এই মসজিদের স্থাপত্য শৈলী যত অসাধারণ, যত সুন্দর, যত বিশালত্ব, ঠিক ততটাই আশ্চর্যের, কারণ ঠিক এর পাশেই রয়েছে একটি শিব মন্দির। আর আমাদের বেশ মজা লাগছিল, কারণ একটা দিকের গেট থেকে আমরা ঢুকছিলাম, ঠিক অপোজিটেই দেখছিলাম একটা বেরোনোর গেট আমরা পেয়ে যাচ্ছিলাম। এটা বেশ মজাদার ছিল। আর ঠিক ওই যে শিব মন্দিরটা একটু আগে দেখা যাচ্ছিল, এটাই নাকি মুর্শিদ কুলি খান এক সময় নির্মাণ করেছিলেন, কারণ উনি যখন জানতে পারেন তিনি হিন্দু হয়ে জন্মেছিলেন।
আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করছি। যে সিঁড়িগুলির ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তার ঠিক নিচেই সমাধিস্থ করা আছে নবাব মুর্শিদ কুলি খানকে। ঢালাই বা মার্বেল, এই কারণে মাটিটা রয়েছে ঢালাই বা মার্বেল করা থাকে, যে মাটি দিয়ে মার্বেল বা ঢালাইয়ের উপর মার্বেল হচ্ছে। আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি করা জিনিস যে এতটা বিশাল হতে পারে এবং এতটা সুন্দর হতে পারে তা এই মসজিদের না আসলে বোঝা যেত না। মসজিদ বাইরে থেকে দেখতে যতটা বিশাল এবং সুন্দর, ভেতরটাও কিন্তু ঠিক ততটাই বিশাল এবং ততটাই সুন্দর। নবাবের আদেশে 1723 থেকে 25 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদ তৈরি করা হয়েছিল। ঠিক তার 2 বছর পরেই নবাব মুর্শিদ কুলি খান মারা যান এবং তার ইচ্ছেতেই মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাধিস্থ করা হয়। মসজিদটি এখনও সুন্দরভাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকলেও 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে বেশ কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়। তার মধ্যে আছে বাইরের 2টো গম্বুজ প্রায় অর্ধেক ভেঙেই গেছে, আর 2টো গম্বুজের মাথার কিছু অংশ ভেঙে পড়েছে। এই মসজিদটি এত বড় এবং এত সুন্দর, কিছুক্ষণের জন্য আপনার মনে হবে টাইম মেশিনের সাহায্যে আপনি পিছিয়ে গেছেন বেশ কিছু বছর। চোখের সামনে ভেসে উঠবে বহু মানুষের নামাজ পড়ার দৃশ্য, নবাবের শাসনভার, তার ব্যক্তিগত জীবনের কত খুঁটিনাটি, কারণ আপনার কানে চারপাশ থেকে ভেসে আসবে ততক্ষণের ট্যুর গাইডদের নানান ইতিহাস বর্ণিত গল্পকথা। আমরা বেশ কিছুক্ষণ মসজিদে থাকার পরে এবার বেরিয়ে যাচ্ছি মসজিদের পেছন দিকটা থেকে। আমরা কোঠারি মসজিদ থেকে এবার যাচ্ছি বিখ্যাত ঐতিহাসিক এবং ঘোরার জায়গা হাজারদুয়ারিতে। এখানে প্রবেশ করতে অবশ্যই একটি টিকিট মূল্য দিতে হয়, আর আমরা যখন পৌঁছেছি তখন দেখলাম এখানে অসম্ভব ভিড় হয়েছে, যথারীতি লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদের টিকিট পেতে হয়েছে। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাজারদুয়ারি, আর সামনে যে সাদা রঙের বাড়িটি আছে এটা হচ্ছে ইমামবাড়া। হাজারদুয়ারির নির্মাতা ছিলেন নবাব হুমায়ুন নাজিম জা। এটিও একটি বিশাল আকৃতির বাড়ি। দূর থেকে দেখে মনে হয় এতে 1000টি দুয়ার আছে, এবং অবশ্যই এতে 1000টি দুয়ার আছে, যেই জন্যই এই বাড়িটির নাম হচ্ছে হাজারদুয়ার। কিন্তু এর মধ্যে 100টি দুয়ার হচ্ছে আসল দুয়ার এবং 900টি হচ্ছে নকল দুয়ার। এই 3তলা মহল বাড়িটির মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য ভেতরে যে সমস্ত নবাবী জিনিসপত্র আছে তা অবশ্যই চোখ ধাঁধানো অসম্ভব সুন্দর, কিন্তু সেগুলো আমরা ক্যাপচার করতে পারিনি, শুধু বাইরেটাই দেখাতে পারলাম। এই মহল দুটিও অবস্থিত খুব সুন্দর একটি জায়গায়, এর পাশ থেকেই প্রবাহিত হয়েছে ভাগীরথী নদী। এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটির নাম নিজামাত ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলার ইমামবাড়াটি অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর নবাব মনসুর আলী এটি নির্মাণ করেন। সবসময় বন্ধই থাকে, মহরমের সময় শুধু খোলা থাকে। মহরম কবে? সকাল থেকে আমরা সেই যে এসে এখানে পৌঁছেছিলাম, তখন মোটামুটি আমরা খাওয়া দাওয়া সেরেছি 12টার সময়। তারপরে এই যে ঘুরছি এতক্ষণ ধরে, এই জায়গাটা প্রচুর বড়। খাওয়া দাওয়া বলিস না, বল টিফিন করেছি। টিফিন করেছি, মানে আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমাদের লাঞ্চ হবে ডিনারে। জাগে ও তো এটা হচ্ছে ইমামবাড়া, যেটা বন্ধ থাকে ওই মহরমের সময় শুধু এটা দেখতে পাওয়া যায়, মানে খুলে দেওয়া হয় তখন সবার জন্য, এমনি বন্ধ হয়ে থাকে। হাজারদুয়ারি আমরা দেখেছি কিন্তু ভেতরে তো নট অ্যালাউড। আর এখন আমরা ঘড়ি ঘরে হাঁটতে হাঁটতে ক্লান্ত, কি টায়ার্ড। ভিডিও কল করছি, দেখাবো তো দেখেছো হবে। তো তুমি কখন দেখেছো? অচল ওয়াচ টাওয়ারের ঘড়িটিকে বৃথাই সচল করার চেষ্টা মাত্র। আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা সুন্দর দিন ছিল। যে বাচ্চাটি আমার সাথে রয়েছে সে হচ্ছে আমারই বান্ধবীর মেয়ে, যদিও বান্ধবীর মেয়ে তবু আমার কাছে খুব ভালো একজন বন্ধুও।
এই জায়গাটিতে ঘুরতে ঘুরতে সর্বশেষে এসে পৌঁছালাম নিশ্চল এই কামানের কাছে। এই কামানটির নাম বাচ্চাওয়ালি বা বাচ্চা বলি। এমন নাম হওয়ার কারণ জানা যায় যে কয়েকশো বছর আগে প্রথম যখন এই কামানটা চালানো হয়েছিল, কামানের গভীর আওয়াজে শত শত নারীর গর্ভপাত ঘটে এবং গর্ভের বাচ্চার ক্ষতি হয়। সেই কারণে ওই একবারই এই কামান চালানো হয়েছিল, কারণ সেই খবর শুনে রাজার খুব কষ্ট হওয়ার পরে এই কামানটিকে বন্ধ করে দেওয়া হয়। পয়সা হারিয়ে মনের দুঃখে ঝাউ গাছ তলায় বসেছে, ঠাই নিয়েছে। এই যে নবাবদের শহর, তা শুধু পুরনো স্থাপত্যই এর স্বাক্ষর বহন করে না। এই যে টকবক টকবক করে চারিদিকে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে, এগুলো বেশ এক নবাবিয়ানার অনুভূতি দেয়। আমরা ঠিক করেছিলাম এরপরে এখান থেকে বেরিয়ে আমরা দেখতে যাব জগৎ শেঠের বাড়ি এবং কাঠগোলা। কিন্তু হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়েই আমরা দেখি এখন বিকেল 4টে বেজে গেছে, অথচ তখনও আমাদের দুপুরের লাঞ্চ হয়নি। দলে দলে যে যার মতন আমরা ঘুরে বেড়াচ্ছি। তাই ঠিক করলাম ভাগীরথী নদীতে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে যাব আমাদের আমতলায়। নদীপথে ভ্রমণের সময় এই এত বড় জাহাজ, এই এত বড় ভাস্কর্যগুলো সব চোখে পড়ছিল। আর সব থেকে দারুণ যেটা লাগলো, এই নৌকার ওপরেই বসে করা অন্য দলের পিকনিক। শোনা যায় এই ভাগীরথী নদীতেই নাকি সিরাজউদ্দৌলার অনেক স্থাপত্য হারিয়ে গেছে, আর দূর থেকেই দেখা যাচ্ছে ওই সাদা রঙের প্যালেসটাই হচ্ছে হাজারদুয়ারি। বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা যখন আমাদের পিকনিক স্পটে এসে পৌঁছাই, তখন যথারীতি যে যার টর্চ লাইট জ্বালিয়ে খেতে বসেছি এবং এই খাওয়ার পরে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকের এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভীষণ এনজয় করেছি আর খুব সুন্দর একটা জায়গা ট্যুর করার জন্য মুর্শিদাবাদ।